রৌদ্রকে হসপিটাল থেকে ছাড়া হবে না এত সহজে। কিন্তু সেই ছেলে থাকবে না হসপিটালে। তার ভাষ্যমতে এখানে থাকলে আরও বেশি অসুস্থ হয়ে যাবে সে। বরাবর সে অবাধ্য। তাকে রুখতে পারে কার সাধ্যি? এবারও পারল না কেউ। বিকেল হতে না হতেই সব গুটিয়ে বাড়ি ফিরেছে অবাধ্য যুবক। রৌদ্রের অবস্থা শুনে শিকদার বাড়ি থেকে ওকে দেখতে সবাই এসেছিলেন হসপিটালে। সারা সেদিক থেকে কাবির ম্যানশনে এসেছে মেঘার জোড়াজুড়িতে। এখন সন্ধ্যা। ইয়াশ এ বাড়িতেই আছে গত পরশু থেকে। ছেলেটার শরীরের অবস্থাও ভালো নয় খুব একটা। শাহিনা কাবির ওর দেখভালে বেশ তদারকি চালাচ্ছেন। মোদ্দা কথা, মেঘার মতো করে ইয়াশকে দেখলেও মায়া লাগে ভীষণ। সন্ধ্যায় টুকটাক খাওয়া দাওয়া হয়েছে সবার। ছেলেটা নিচে নামেনি। তিনি এক কাপ কফি বানিয়ে বেরোলেন কিচেন থেকে। ড্রয়িং রুমে সাফা ক্যাডবেরি খাচ্ছে আর ফোন ঘাঁটছে। সারা আর শিশিরও আছে, তবে ওরা হাতের কাজে ব্যস্ত কিছুটা। মটরশুঁটির খোসা ছাড়াচ্ছে দুই রমণী, সাথে গল্পগুজব করছে নিজেদের মাঝে। শাহিনা কাবির সাফাকে ফাঁকা পেয়ে বললেন আদেশের সুরে, সাফা, এই কফিটা মেঘার ভাইয়াকে দিয়ায় তো। ছেলেটা সেই দুপুরের পর থেকে কিচ্ছুটি খায়নি আর। ওদের তো আবার কফি খাওয়ার স্বভাব সময় অসময়ে। দিয়ায় এটা। সাফা বিরক্ত হলো চরম। চোখ মুখ কুঁচকে ফেলল। মুখের উপর বাদ সাধল, পারবো না আমি। নিজেও বিব্রত হলেন ভদ্র মহিলা। রাগলেন কিছুটা। পারবি না কেন? এমনি তো বসেই আছিস, কাজবাজ কিছু আছে তোর? যা, দিয়াই বলছি। সিঁড়ির দিক থেকে একখানা ঠান্ডা পুরুষালী কণ্ঠ ভেসে আসলো ভদ্রমহিলার কথা শেষ হতেই। ওকে বকছো কেন আন্টি? চকিতে তাকালেন শাহিনা কাবির। শুভ্র আর সায়ান পাশাপাশি। ছেলেটাও এসেছে সন্ধ্যার দিকে। ওকে দেখে হাঁপ ছাড়লেন শাহিনা কাবির। বকছি কি আর সাধে? একটা কথা যদি শোনে ও আমার, কি করব আমি অবাধ্য মেয়েকে নিয়ে? সায়ান মৃদু হাসল। নেমে এসে বসতে বসতে বলল, তোমাকে কিছু করতে হবে না, আমি আছি তো। এবার বলো, কোন কথা শুনছে না ও? কি হয়েছে কিউটি পাই? আন্টির কথা শুনছিস না কেন? সাফা নড়ে চড়ে বসল। আহ্লাদে সুরে বলল, সব কথাই তো শুনি, কিন্তু এটা শুনতে পারবো না। আম্মু মেঘার ভাইয়াকে কফি দিয়ে আসতে বলেছে। পারবো না এটা করতে। ওই লোক খালি ধমকায় আমায়। সায়ান চোখ কুঁচকে ফেলল। শাহিনা কাবিরের দেওয়া কাজটা তারও পছন্দ হলো না খুব একটা, যদিও সে ইয়াশকে চেনে না খুব বেশি। সাফার সাথে তাল মেলাতে চাইল। তার আগেই সারা বলে উঠল অবিশ্বাস্য স্বরে, কি বলছো সাফা? ইয়াশ ভাইয়া তোমায় ধমকায়? উনি তো খুব শান্ত স্বভাবের, আর তোমাকে কি না ধমকায়? হ্যাঁ, সত্যি বলছি আমি। বিশ্বাস না হলে করো না, কিন্তু আমি ওনাকে কফি দিয়ে আসতে পারবো না, ব্যাস। সাফার জেদে প্রসন্ন হয় সায়ান। হাসি নীরবে। সারা হাতের কাজ ফেলে উঠে দাঁড়ায়। আমায় দাও আন্টি, আমি দিয়ে আসছি। শাহিনা কাবির দ্বিমত না করে ওর হাতে ধরিয়ে দিলেন। সাফার দিকে তাকিয়ে রাগে গজগজ করতে করতে চলে গেলেন। সাফা ভেঙচি কাটে তাকে। শুভ্র এসে বোনের পাশে বসে। আচমকা বলে, টুকটুকি, একটা প্ল্যান করেছি, শুনবি? কি প্ল্যান? আচ্ছা ওয়েট, শিশির, আদ্র কোথায়? শিশির হাতের কাজ ফেলে চকিতে উত্তর করল, উনি তো বেরিয়েছেন একটু। তাহলে তুমি শোনো, বিয়ের পর তোমরা ঘুরতে যাওনি কোথাও, আমাদেরও যাওয়া হয়নি। মেহের খিটখিটে হয়ে আছে এই নিয়ে। এই সময় রৌদ্র আর মেঘার রিলেশনটাও নর্মাল হয়ে এসেছে। তাই ভাবছি কোথাও একটা ঘুরে আসি সবাই মিলে। শীত তো শেষ হতে চলেছে। ঠান্ডার গরমের মিশ্রণে ওয়েদারটাও বেশ ভালো। কোথায় যাওয়া যায় বলো তো? বান্দরবান গেলে কেমন হয়?
সাফা চিকচিক করে লাফিয়ে উঠল। খুব ভালো হয় ভাইয়া। ইস, কতদিন ঘুরতে যাওয়া হয় না। ট্যুর তো একেবারেই না। আর আমি পাহাড়েও যাইনি কোনোদিন। এবার যাই প্লিজ, ওখানেই যাব। কবে যাবে বলো? এ এসেছে গাব্বু। তোকে কে নিয়ে যাবে? আমরা তো কাপড়রা মিলে যাব। তোকে ভেন্ডি ব্যাগ হিসেবে সাথে নেব কেন? রৌদ্র আর মেঘাসহ আমরা 6 জন যাচ্ছি শুধু। মেয়েটা আহত হয়, চুপসে আসে মুখখানা। একটা কুসুম ছুঁড়ে মারে ভাইয়ার দিকে। এহ, যাব আমি। তাহলে বিয়ে কর, তোর হাজবেন্ড নিয়ে যাবে তোকে। ভাইয়া, ভালো হচ্ছে না কিন্তু। আম্মু, তোমার ছেলেকে ভালো হতে বলো, চেঁচালো মেয়েটা। সায়ান মৃদু হাসল দুটোর কাণ্ডে। শুভ্র, জ্বালাচ্ছিস কেন ওকে? কিউটি পাই, আমরা সবাই মিলেই ঘুরতে যাব। শুভ্রর কথায় কান দিস না। ও নিয়ে না গেলেও আমি সাথে নিয়ে যাব তোকে। তোকে সাথে কে নেবে শুনি? তুই কোন দিক থেকে নিজেকে মিঙ্গেল ভাবিস? বললাম তো, আমরা কাপড়লা যাব শুধু। তুইও বিয়ে কর, তারপর বউ নিয়ে চল আমাদের সাথে। নয়তো আরেকটা অফার দিচ্ছি, ক্যামেরাম্যান হতে পারিস আমাদের। শুভ্রর খোঁচা সহ্য হলো না সায়ানের। এই ছেলে ইচ্ছে করে জ্বালাচ্ছে সব জেনে বুঝে। দেখো, হাসছে মিটিমিটি। দিন কয়েক হলো এত সবের মাঝে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবার অগোচরে। পরশু সায়ানের বাবা মা আসবে এ বাড়িতে। কেন আসবে তা সবার জানা। অবশেষে ছেলের ধৈর্য ফুরিয়েছে। সে চায় কিছু একটা, কাউকে একটা। শুভ্র আর সাফার কথা কাটাকাটি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। সায়ান থামালো দুটোকে, শুভ্রকে টেনে দাঁড় করালো। ঘাড় ধাক্কে সদরের দিকে ঠেলে দিয়ে সাফার দিকে ফিরল। বলল হাসি সমেত, মাই বাডি, আসছি। কাল বাদে আবার আসবো। ওকে, টেক কেয়ার। হাসলো রমণী। ফুল নিয়ে আসবে কিন্তু। হুম, ফুল নিতে আসবো, আমার ফুল। করাঘাত করে কফির মগ সমেত ঘরে ঢুকলো সারা। অমনি নাকে একটা বিদঘুটে গন্ধ ঠেকল, যেটা আসছে ব্যালকনি থেকে। সারা গলা বাড়িয়ে উকি দেওয়ার আগেই গটগট পায়ে ঘরে আসলো ইয়াস। এতে কিছুটা ভরকায় রমণী। আকস্মিক নিজের কামরায় সারাকে দেখে যুবক হাসার চেষ্টা করে বলে, তুমি কিছু বলবে? মেয়েটা কফির মগ বাড়িয়ে দিয়ে আমতা আমতা করল। আপনার কফি। মুচকি হাসল ইয়াস। রেখে যাও। ডিবানের একপাশে মগটা রেখে সোজা হয়ে দাঁড়ালো সারা। ঢোক গিলল, মুখ ফসকে বলে বসল, আপনি সিগারেট খান ভাইয়া? স্মেল পেলাম। খাই। লোকটার এমন সহজ স্বীকারোক্তিতে সারা অবাক হলো ভীষণ। চোখে মুখে অন্ধকার নামল। তার জানা মতে ইয়াস খুব ভালো ছেলে, প্রশংসা করেও শেষ হওয়ার নয়। ওই সব সিগারেট খায় জানা ছিল না। মেয়েটা চিবুক নামালো। প্রশ্ন করল ইয়াস, আর কিছু বলবে? না। মানে আপনি চলে যাবেন কাল? গলা কাঁপল প্রশ্ন করতে গিয়ে। লোকটা উত্তরে সময় নেয়। না, একদিন পর, ডেট পিছিয়েছি। ও, হঠাৎ পেছালেন কেন? এমনি, মনে হলো আরেকটা দিন থাকা উচিত। কবে আসবেন আবার? হয়তো কখনোই না। মেয়েটার মুখখানা মলিন হয়ে আসলো, নিভে এলো কণ্ঠ। সত্যি আর আসবেন না? এসে কি করব? কিছু ফেলে যাচ্ছেন না তো? না তো, কি ফেলে যাচ্ছি বলো তো? মেঘার কথা বলছো? ও তো আর আমার বোন নেই, অন্যের বউ এখন। ওকে নিয়ে টানাটানি করব না ভেবেছি, ফিরবও না। ফেরারি হওয়ার ইচ্ছে নেই আর। ইয়াস কফির মগ তুলে নিয়ে চুমুক বসায়। তা দেখে মেয়েটা হাসে অদ্ভুত নির্মম। আপনার বয়স হয়েছে ভাইয়া, বিয়ে করবেন না? ছোটবেলা থেকেই আপনার বউকে দেখার খুব ইচ্ছে আমার।
ইয়াশও হাসল তাল মিলিয়ে। আচ্ছা, আমার বউকে দেখবে? যদি কোনো দিন বিয়ে করি তাহলে দেখে নিও। পিছু ফিরল সারা। আর কিছু বলার নেই। বুক ফুলিয়ে শ্বাস ফেলল। কী সব উটকো অনুভূতি জমিয়েছে মনে। বছরের পর বছর ধরে এসব জমে জমে পাহাড় হয়েছে। এসবের মানে হয় কোনো? ইয়াশকে? কেন এনাকে নিয়ে অযথা ভাবে অবাধ্য মন? এর তো মানে নেই কোনো। লোকটা চলে গেলে আর ফিরবে না। অবশ্য না ফেরার সম্ভাবনাই বেশি। ফেরার তো হেতু নেই মেঘা ব্যতীত। আর সারাকে বাঁচে কোন অহেতুক আশায়। রাতের খাবারের পর ইয়াসের কাছে যেতে চাইল মেঘা, কিন্তু আর যাওয়া হলো না। দুর্বলতার বাহানায় বিশ্বাস করতে গিয়ে এখনো অবধি রৌদ্রের কাছ থেকে ছাড়া পায়নি সে। ডিনারও খাইয়েছে হাতে তুলে। যেই না লোকটার চোখের আড়াল হতে চায় সেই তখনই ডাকাডাকি পড়ে যায়। একবিংশী ভারী বিড়ম্বনায় পড়েছে এতে। লোকটা তাকে এক সেকেন্ডের জন্য চোখের আড়াল করছে না। রাতের কিছু মেডিসিন ছিল। ইয়াশকে ডেকে সবটা বুঝিয়ে নিয়েছে মেঘা। ইয়াশ বেরোতেই পিছু পিছু বেরোতে চাইল, কিন্তু পারল না রৌদ্রের যন্ত্রণায়। সেই লোক 10টা বাজতে না বাজতেই দরজায় খিল মেরেছে। দুর্বল শরীর টেনে কাচুমাচু হয়ে এখন বসে আছে বিছানার উপর। মেঘা কোমরে হাত ঠেসে চোখ সরু করে তাকে অবলোকন করল। অতঃপর চাপা স্বরে বিড়বিড় করতে করতে ঢুকলো ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বেরিয়ে আয়নার সামনে বসে হেয়ার ব্রাশ তুলল হাতে। চুলে লাগানোর আগেই মিটিমিটি স্বরে ডাকল রৌদ্র। ইভারা, কাছে এসো তো। মেঘা পাত্তা দিল না। জব্দ করে ছাড়ছে লোকটা। সে না তাকিয়ে ভারী গলায় পাল্টা প্রশ্ন ছুড়ল। আবার কি হয়েছে রাইনো মুখ? জ্বালাচ্ছেন খুব আমায়। কাছে এসো। ঘুমানোর আগে আরেকটু জ্বালাবো। বেশি নয়, খুব অল্প। তৎক্ষণাৎ ঘাড় বাঁকিয়ে চোখ সরু করল মেঘা। রৌদ্র হাত নাড়িয়ে বোঝায়। এই ইডিয়েট, যা ভাবছ তা নয়। খালি উল্টাপাল্টা চিন্তা, তাই না? এসো, দরকার আছে। হাঁপ ছেড়ে উঠল মেঘা। বিছানার পাশে দাঁড়িয়ে বুকে হাত গুটিয়ে বলল, কি হয়েছে? রৌদ্র ওকে টেনে পাশে বসায়। মেয়েটার হাত থেকে হেয়ার ব্রাশ ছিনিয়ে নেয়। অতঃপর রমণীর ছিমছাম কোমর টেনে নিজের বুকের সাথে হেলান দিয়ে বসায় ভালো মতো। চকিতে ঘাড় ঘোরায় মেঘা, ভ্রু নাচায়। চুলের ভাঁজে চিরুনি চালাতে চালাতে রৌদ্র বলে, আমি করে দিচ্ছি, তুমি শুধু অনুভব করো। আমি পারতাম করতে। জানি পারতে, কিন্তু আমি তোমার যত্ন নিতে চাই। খুব বেশি যত্ন নিতে চাই। যত্নে যত্নে আমার ভালোবাসার বহিঃপ্রকাশ করতে চাই। বোঝাতে চাই আমি কতটা ভালোবাসি তোমায়। তোমার প্রতি আমার ভালোবাসার নিখাদ প্রকাশ হোক প্রতিটা ক্ষুদ্র ক্ষুদ্র রক্ষণে। আমার যত্নে ভরে উঠুক তোমার নারী সত্তা। সিক্ত হও তুমি। আমি তোমার এতটা যত্ন নিতে চাই, যতটা যত্ন পেলে আমায় ছেড়ে যাওয়ার কথা তো দূর, আমাকে ছেড়ে এক মুহূর্ত অতিবাহিত করার চিন্তাও ঘূর্ণাক্ষরে আসবে না তোমার মনে। মেঘা মুখ বনে শুনে গেল লোকটা পাগল, তবে ওর জন্যই সেটা, এটাই বুঝল। ভরা গালে হাসল মৃদুভাষী কন্যা। পিঠ মিশিয়ে নিল লোকটার সুঠাম বুকের সাথে। বলল ঠান্ডা হয়ে, বিনুনি গেঁথে দিন। ভুল বোঝাবুঝি মিটেছে? ভুলে গেছি। ভুলে যাওয়া কোনো কিছু একদিন না একদিন মনে পড়ে আচমকা। আমি চাই না আর কখনো মনে পড়ুক, বরং চাই তুমি সবটা মুছে ফেলো মন থেকে। আমি তোমায় ঠকাইনি ইভারা, বিশ্বাস করো। যেদিন তোমায় প্রথম দেখেছিলাম সেদিন কিছু একটা তো হয়েছিল আমার সাথে। বুঝে গিয়েছিলাম চলবে না তোমায় ছাড়া। পরে বুঝলাম এটাকে বোধহয় ভালোবাসা বলে।
আর এই চক্করেই ফেঁসে গেলাম। ইয়াসের সাথে আমার সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। জানতাম ও এসবে বাগড়া দেবে, কিন্তু যখন ইয়াস চলে গেল তখন আমি খুব খুশি হয়েছিলাম। বিশ্বাস করো, মনে হয়েছিল তোমায় পেয়ে যাব, কিন্তু ভয় হতো তুমি কিভাবে গ্রহণ করবে আমায়, মানবে না তো। যদি চিনতে পারো আমায় তাহলে তো ভয় পাবে, ভুল বুঝবে, পালাবে আমার থেকে। তাই তোমার সামনেও যাইনি কখনো, আড়ালে থেকেছি। যখন সামনে আসলাম দ্বিতীয়বার তখন তুমি চিনলে না আমায়। সেদিন বোধহয় টিউশন থেকে শিকদার বাড়িতে গিয়েছিলে। সেবার দ্বিতীয়বার ধরা দিলাম তোমার চোখের সামনে, কিন্তু তুমি চিনলে না আমায়। সেদিন আমার কতটা আনন্দ হয়েছিল জানো। সেদিন বাড়ি এসে বলেছিলাম আমি বিয়ে করব, কিন্তু বাড়ির সবাই উল্টো বুঝলো। ইভারাকে গুলিয়ে ফেলল, আর আমি পাগল নেশার ঘোরে সবাইকে কি বুঝিয়েছি কে জানে। সবাই ভাবলো আমি ইভাকে বিয়ে করতে চাই, আর সেই অনুযায়ী ইভার বিয়ের সম্বন্ধটাও ভেঙে দেওয়া হলো। আমার ইভারাকে চিনল না কেউ। এদিকে ইভারাও তখন খুব ছোট। সে কি বিয়ে করতো আমায়? করতো না তো, তাই মেনে নিলাম সবার কথা। অনেক কৌশল করে ইভাকে ভাগালাম আসর থেকে। সেই আসরে যখন তোমায় খুঁজলাম পেলাম না, ততক্ষণে তুমি বেরিয়ে এসেছো। রাগ উঠল তখন। মদ গেলার পর ভাঙচুর করলাম। বখাটে ছিলাম তো তখন, কোনো কিছুর পরোয়া আসতো না। তোফায়েল কাবির চর মেরেছিলেন আমায়। খুব রাগ উঠেছিল তখন, আর সেই রাগ ঝেড়েছি তোমার উপর। রাস্তার ধারে আবার তোমায় খুঁজে পেয়ে গেলাম ভাগ্যবশত। সেদিন যদি তোমায় ওভাবে বিয়ে না করতাম তাহলে হয়তো আজ তুমি আমার হতে না, তোমায় ভালোবাসা হতো না আমার। আই অ্যাম সরি ইভারা, আমি জানি আমি ভুল করেছি। তাই বলে আমার ভালোবাসায় সন্দেহ করো না কখনো। আমি ভালোবাসি তোমায়। বিনুনি গাথা শেষ। মেঘা ঘাড় ফিরিয়ে চাইল, শুধালো, তাহলে ফেলে রেখে গিয়েছিলেন কেন? রৌদ্রকে কিছুটা বিষণ্ণ দেখালো, উত্তর করল ধরা গলায়, সেদিন যাওয়াটা ভীষণ প্রয়োজন ছিল। পাওয়ার সুখ বিসর্জন দিয়ে হারানোর দুঃখটা গ্রহণ করেছিলাম সেদিন। আর নিজেকে তো বদলাতে হতো, তাই না? তোমার যোগ্য করতে হতো। কথায় কথায় হাত চালানোর স্বভাব ছিল আমার। মারতে মারতে শেষ করে দিতাম নয়তো। যেখানে চাই তুমি আমার প্রণয়ে নিঃশেষ হও। ফিরে এসেও কতবার মেরেছেন খেয়াল আছে আপনার? অভিমানী স্বর। রৌদ্র অপরাধী স্বরে কানের লতিতে চিমটি বসিয়ে বলল, তার জন্য সরি সুইটহার্ট। নিজেকে পরিবর্তন করতে 5 বছর লাগে কার? এই 5 বছরে খোঁজ নেননি আমার। যদি এখানে না থাকতাম। কে বলেছে খোঁজ নেইনি? সারাকে জিজ্ঞেস করে দেখো। 5 বছরের প্রতিটা দিন তোমার খোঁজ নিয়েছি আমি। দেখতে ইচ্ছে হয়নি? হয়েছে তো, আগ্রহটা বাড়িয়েছি। তাই তো পেয়েছি এই সুন্দরী একবিংশীকে। রমণীর নাকের ডগায় আলতো টোকা মারল রৌদ্র। মেয়েটা চিবুক নামিয়ে নিল মৃদু লাজে। লাল হয়ে উঠল তার নাকের উপরিভাগ। এক চিমটি হেসে গাল ফুলিয়ে সরে আসতে আসতে বলল, হয়েছে, ঘুমান এখন। আগে কথা দাও, আমায় আর দ্বিতীয়বার ভুল বুঝবে না। ছেড়ে যাওয়ার চিন্তা মাথায় আনবে না। আনবো না। হাসল রৌদ্র। বিছানায় গায়ে লিয়ে হাত বাড়িয়ে দিল। বুকে চাইল রমণীকে। এসো। তৎক্ষণাৎ রমণী নিজেকে সঁপে দেয়। লোকটার বুকের বাপাশে মাথা গুজে শক্ত করে মিশে যায়। চোখ বুজে হাসে লাজুক। বেপরোয়া যুবক ওর কানে আর গলার নিকট ঠোঁট ছোঁয়াতেই শিরশিরে অনুভূতিতে কুঁকড়ে যায় মেয়েটা। রৌদ্র ওকে শক্ত করে জড়িয়ে নিয়ে চোখ বুজতেই আকস্মিক মাথাচাড়া দিয়ে উঠল একটা চিন্তা। ঝট করে চোখ খুলল যুবক।
কলিজা শুকিয়ে আসলো এক মুহূর্তে। ধীরে ধীরে হাতের বাঁধন শিথিল করে আবারও শক্ত করে জড়িয়ে নিল। ঘড়ির দিকে তাকালো। রাত্রি 11টা বেজে 58 মিনিট। রমণীর ঘুমোতে সময় লাগবে না খুব একটা। সে শুষ্ক ঢোক গিলল। সকাল সকাল ঘুম ভাঙতেই নড়ে চড়ে উঠল মেঘা। খুব একটা স্বস্তি পেল না। অল্প জায়গায় ছড়িয়ে আছে সে, পিষে আছে কারোর বাহু ডোরে। সদ্য ঘুম ভাঙার রেশে দম বন্ধ লাগলো। চোখ বুজে খচখচ করল সে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করল ক্ষুদ্র শক্তির দ্বারা, পারল না। ভারী পাপড়ি মেলে খোলার চেষ্টা করল দুই চোখ। আধো আধো খুলে মাথা তুলে তাকালো। লোকটা তাকে জড়িয়ে নিতে একটু কার্পণ্যতা করেনি, ঠিক সেভাবেই শক্ত করে জড়িয়ে আছে এখনো। মেঘা আনমনে হাসল, ফের মাথা তলিয়ে যুবকের বুকে নাক ঘষল। গলার নিকট পরপর কয়েকবার ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করল ঘুমে আচ্ছন্ন স্বরে, গুড মর্নিং মাই কেয়ারিং হাজব্যান্ড, ভেরি গুড মর্নিং মাই লাভিং ওয়াইফি। মেঘা চমকে গেল, পরাগ করে মাথা তুলল। ড্যাব ড্যাব করে ঘুমন্ত লোকটার মুখের পানে তাকিয়ে আহাম্মক হয়ে বুলি ফুটালো অস্ফুটে, আপনি ঘুমাচ্ছেন না? ঘুমোচ্ছি তো, তুমি চালিয়ে যাও। রৌদ্র চোখ বুজেই ঘুমকাতর স্বরে উত্তর করল। মেঘা ওর বুকের কাছে চিমটি কাটে। হাত ছাড়িয়ে ওঠার চেষ্টা করতে করতে তাকায় দেয়াল ঘড়ির দিকে। অমনি আটকে ওঠে সময় দেখে। ধরফরিয়ে উঠে বসার চেষ্টা করতেই টান পড়ে বাম হাতে। কিঞ্চিত ব্যথায় মুখ বিকৃত করে ঝট করে তাকায় নিজের হাতের দিকে। দ্বিগুণ আটকে ওঠে এবার, হতবাক হয় পাশাপাশি। চোখ বড় হয়ে যায় আপনা আপনি। মেয়েটা মুখ গোল করে আশ্চর্য হয়ে রৌদ্রকে ঝাঁকায়। তখনও লোকটা চোখ বুজে। মেঘার ঝাঁকানিতে বলল নড়ে চড়ে, জ্বালাচ্ছ কেন সুইটহার্ট? ঘুমোচ্ছি তো। রাইনো মুখো, 8:30 বেজে গেছে। আর এটা কি করেছেন আপনি? আমার হাতে এটা কি? রৌদ্র চোখ মেলল তড়াক করে, হাতের দিকে তাকালো। সাবলীলভাবে ফের চোখ বুজে উত্তর করল, হ্যান্ডকাফ। মেঘা বাম হাত উপরে তুলতেই রৌদ্রের ডান হাতে টান পড়ল। একটা হাত কড়ায় বেঁধে রয়েছে দুটো হাত। মেয়েটা তাজ্জব বনে যায়। একে একে দুজনের হাত দেখে নেয়। মুখ গোল করে বলে, ইউ রাইনো, এটা কেন লাগিয়েছেন আমার হাতে? তোমাকে বেঁধে রাখতে। হোয়াট? ডিভোর্স চেয়েছিলে না? যদি পালিয়ে যাও আমার ঘুমের সুযোগে, ধরতে পারতাম না তো। সেই চিন্তায় ঘুম আসছিল না রাতে। পরে আইডিয়া পেলাম, তাই বেঁধে নিলাম তোমায়। ট্রাস্ট মি। এটার পর শান্তিতে ঘুমিয়েছি সারা রাত। লোকটা উঠে বসেছে। মেঘা তাজ্জব বনে চেয়ে রয়। ঠোঁট পিষে হাসে নিঃশব্দে। হাঁপ ছেড়ে পরক্ষণে কপাল চাপড়ায়। উফ, কোথায় যাব আমি এই পাগলকে ছেড়ে? যাইনি তো। দেখুন, এই যে আছি এখনো। এবার খুলে দিন, কত বেলা হয়ে গেছে। উঠতে হবে এবার। সবাই কি ভাববে? রৌদ্র হাতে টান মেরে মেঘাকে কাছে এনে ফেলল। বলল জড়িয়ে নিয়ে, কে কীভাবে ভাবুক, 9টার আগে এই রুম থেকে বেরোতে দিচ্ছি না তোমায়। কিন্তু কেন? 9টায় ইয়াসের ফ্লাইট আছে। ও চলে যাক আগে। আমি বিশ্বাস করি না ওকে। ও তোমাকে কেড়ে নিতে পারে সুযোগ বুঝে। মেঘা এবার মুখশ্রী শিথিল করল। বলল ক্ষণকাল বাদ, ভাইয়া যাবে না। কাল 9টায় ফ্লাইট, আজ নয়। এবার তো ছাড়ুন, যাব না আমি কোথাও। রৌদ্র যেন কিছুটা বিব্রত হলো। ওই ছেলে আবার থেকে গেল কেন? কি মতলব আছে আবার? কি চলছে মনে? অবশ্য ওর সাথে এখনো কিছু কথা বলা বাকি, জানানো বাকি অনেক কিছু। কিছু সত্য, যা ওকে পীড়া দেবে।
যা না জেনেই এখনো অবধি ব্যথিত হয়ে আসছে সে। সব কিছু ওকে জানানো উচিত এবার। ব্রেকফাস্টের সময় পেরিয়ে গেছে। শনিবার হওয়ায় ভার্সিটি বন্ধ। আদ্র আছে বাড়িতেই। শুভ্র ছুটেছে অফিসে। কর্তারাও বাড়িতেই আছেন আজ। মেঘা ঘর ছাড়ল ঠিক 9টার পর। ওকে এত দেরিতে দেখে মুখ টিপে হাসছে শিশির আর মেহের। সিঁড়ি থেকে ওদের এমন হাসাহাসি দেখে মেয়েটা লজ্জায় নিচে নামতে পারল না আর। ফের তরতরিয়ে উপরে উঠল। ইয়াশকে না দেখে ওকে ডাকতে ঘরে ঢুকল। ছেলেটা রকিং চেয়ারে শরীর এলিয়ে নিস্তেজ হয়ে পড়ে আছে। মেঘা চেয়ে থেকে নিঃশব্দে পায়ের কাছে বসে ডাকল ভেজা গলায়, ভাইয়া। নড়ল না ইয়াশ। সেভাবে শুয়ে থেকেই উত্তর করল ছোট করে, হুম। রেগে আছো কেন? এই যে আবার তোমার কথা ভাঙলাম, আবার গলে গেলাম ওই লোকটার উপর। আই অ্যাম সরি ভাইয়া, আমি ওনাকে ভুল বুঝতে পারলাম না। পারবো না আমি ওনাকে ছেড়ে যেতে। উনি যাই করুক না কেন, আমি জানি উনি এখন আমাকে ভালোবাসেন। আমিও যে ফেঁসে গেছি ভীষণভাবে। তুমি জানো, ওনার অ্যাটাক এসেছে শুধু আমার কথায়। আমি ডিভোর্সের কথা বলেছিলাম, তাই অসুস্থ হয়ে পড়েছেন উনি। আমি না বুঝে অনেক কথা শুনিয়ে দিয়েছি সেদিন। সেসবের জন্যই ওনার এই অবস্থা হয়েছে। তো মেঘা থামল। সেদিন রৌদ্রকে অত সব কথা শুনিয়ে দেওয়ার পরে ইয়াশের কাছে গিয়ে মেঘার সবটা খুলে বলেছিল। সে চলে যাবে ইয়াশের সাথে, সেটাও জানিয়ে দিয়েছিল। কিন্তু তার পরপরই রৌদ্রের ওই অবস্থা। আবার নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছে রমণী। রৌদ্রকেই বেছে নিয়েছে শেষ পর্যন্ত। এখন ভাইয়ার উচ্চ অভিমান দেখে গলা ভিজিয়ে বলল, ওনাকে ক্ষমা করা যায় না? প্লিজ ভাইয়া, শুধু আমার জন্য। না, যায় না। ভাইয়া, কথা বলতে ভালো লাগছে না মেঘা, একা ছাড় আমায়। তুমি চলে যাবে কাল, ভুলে যাবে আমায়। তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি কিন্তু আম্মু আব্বুর কাছে নালিশ করব বলে রাখলাম। বলে দেব তাদের ছেলে আমায় কষ্ট দিচ্ছে, কাঁদাচ্ছে, পালাচ্ছে আমায় রেখে। রৌদ্র আছে তোর, আমার আর দরকার পড়বে না। ভাইয়ার করা যত্নগুলোর অভাব বুঝতে দেবে না ও তোকে। এই তো স্বীকার করছো, তবুও এমন করছো কেন? তুমি জানো রৌদ্র কেমন? জানি তো। তোর দিক থেকে ও কিন্তু অতটাও খারাপ নয়। ভালো থাকবি এইটুকু বিশ্বাস আছে। মেঘা হেসে ফেলল, চোখ মুছল। উঠে দাঁড়িয়ে বলল ইয়াশের হাত টেনে ধরে, ব্রেকফাস্ট করনি নিশ্চয়ই, চলো, খাবে কিছু। খিদে নেই। মেঘা শুনল না, টেনে নিচে নামালো ওকে। খাবার টেবিলে ইতিমধ্যে ঝিম ধরে বসে আছে রৌদ্র। নিজের পাশের চেয়ারটা ধরে রেখেছে মেঘার জন্য। রুবিনা কাবির খাবার দিয়ে গেলেন, ছুঁয়ে দেখেনি। অপেক্ষায় আছে একবিংশির জন্য। মেঘা ইয়াশকে নিচে নামিয়ে রৌদ্রকে এক পলক দেখে নিল। হেসে ভাইয়াকে টেনে রৌদ্রের পাশের ঠিক সেই চেয়ারটাতেই বসালো। ঝট করে পাশে তাকাতেই বিব্রত হলো রৌদ্র। কপাল কুঁচকে তৎক্ষণাৎ বেফাঁসে বলে উঠল, এই শালা, এটা আমার বউয়ের চেয়ার। ওঠ, ওঠ বলছি, অন্যটায় বস তুই। ইয়াশ চোখ মুখ কুঁচকে ফেলে অপমান বোধে। রাগে চোয়াল খিচে তাৎক্ষণিক উঠে দাঁড়ায়। হাত মুঠিয়ে ঝাড়ি মারার আগেই সামলায় মেঘা। ভাইয়া, তুমি বসো, আমি অন্য চেয়ারে বসছি। রাইনো মুখো, চুপচাপ নিজের জায়গায় বসে খান আপনি। বেশি কথা বলেছেন তো ঠোঁট সেলাই করে দেব একদম। থতমত খেলো রৌদ্র। মেঘার চোখের ইশারা বুঝে জিভে কামড় বসালো। সকালে প্ল্যান হয়েছে, দুটোতে মিলে ইয়াশের রাগ ভাঙাবে, কিন্তু এখনও তো ভুলভাল করে ফেলল।
রৌদ্র নিজেকে শুদ্ধে বোকা হেসে আমতা আমতা করে। না মানে, সরি ইয়াশ, বস এখানে, আমি খাবার বেড়ে দিচ্ছি তোকে, বস বস। রৌদ্র নিজে ইয়াশের প্লেটে স্যান্ডউইচ আর সেদ্ধ ডিম তুলে দিল। হাসি ঠেলে বলল মিনমিন করে, আই অ্যাম সরি ফর অল। পরন্ত বিকেল, ঝিমে এসেছে সূর্যের মিঠে তেজ। পশ্চিম দিগন্ত জুড়ে ডুবন্ত সূর্যের লাল আভা ছেয়ে গেছে। পাখির কিচিরমিচিরে ভরপুর ধরণী। আকাশ তখন আধার নামাতে চাইছে। সন্ধ্যা হওয়ার ঠিক আগ মুহূর্ত। ছাদে একা দাঁড়িয়ে একের পর এক সিগারেট ফুঁকছে ইয়াশ। সারাটা দিন বাড়িতে আছে সে, একলা মন মরা। মেঘা কথা বলতে চাইলেও খুব একটা প্রতিক্রিয়া দেখায়নি। রৌদ্র লেগেই আছে পিছনে। বড়রা ছাদে আসে না খুব একটা। সন্ধ্যার আগে আগে মেঘার সাফা আসতো রোজ রোজ, তবে ইদানিং মেঘা আসে না। সাফাকে পাত্তাই দেয় না সে। মেয়েটা একলা হয়ে গেছে পুরো। সন্ধ্যার খানিক আগে মনমরা হয়ে ধূপধাপ পা ফেলে ছাদে উঠল সে। আজকাল ভালো লাগে না কোনো কিছু, সব কিছুতে বিরক্তি আসে। ছাদের গাছগুলোর যত্ন নেওয়া হচ্ছে না খুব একটা। তাজা ফুল ধরাছোঁয়া হচ্ছে না বহুদিন। গাছগুলো কেমন ঝিমিয়ে যাচ্ছে যত্নের অভাবে। পানি দেওয়া হয় না নিয়ম করে। সাফা ছাদের দরজা থেকে নিজের শখের ফুল গাছগুলো দেখে হাঁপ ছাড়ল। ওর নিজের মতোই এগুলোর অবস্থা হয়েছে। দুই দিকে মাথা নাড়ালো মেয়েটা। এগিয়ে গিয়ে পানির পাইপ হাতে তুলল। দুটো গাছে পানি দেওয়ার মাঝেই কাশি এলো গলায়। জ্বলন অনুভব করলো গলার নিকট। নাকে সেই অস্বস্তিকর স্মেল। নিমিষেই শুকনো কাশি শুরু হয়ে গেল খুসখুসে গলায়। পাইপ ছেড়ে ওড়না দিয়ে নাক মুখ চেপে ধরল মেয়েটা। তড়াক করে এপাশ ওপাশে নজর বোলালো এতক্ষণে। কে খাচ্ছে সিগারেট? পশ্চিম দিকে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে ইয়াশ। মেয়েটা ওকে দেখে ছলকায়। শ্বাস রুখে নাক মুখ চেপে ধরে আরও বেশি। ওর কাশির শব্দেও লোকটা ফিরে যায়নি। ভাবান্তর নেই তার। মেয়েটা ইতিমধ্যে লাল হয়ে গেছে। এগিয়ে মুখ খুলল। আপনি সিগারেট খাচ্ছেন এখানে? আমার অস্বস্তি হচ্ছে, ফেলে দিন প্লিজ। তাকালো না ছেলেটা, বরং রাশভারী আদেশ ছুড়ল। অস্বস্তি হচ্ছে তো স্বস্তি খুঁজে নাও, নিচে যাও। ফুল গাছে পানি দিতে হবে। আপনি সিগারেট ফেলুন, আমি চলে যাওয়ার পর আবার খাবেন। দম বন্ধ হয়ে আসছে আমার। লোকটা নেই কোনো ধ্যান, বরং একটা শেষ করে আরেকটা ধরালো। সাফা ছোট ছোট চোখে দেখে যায়। ছাদের মেঝেতে গোটা দশেক অর্ধ সিগারেট। ধোঁয়া বেরোচ্ছে এখনো। মেয়েটার দম কুলোয় না। লোকটারও মায়া হয় না। শেষমেশ দম হারিয়ে হাল ছাড়ে রমণী। ততক্ষণে বুক জমে গেছে পুরো। কাশতে কাশতে মেয়েটা এলোমেলো কদমে ছুটল সিঁড়ির দিকে। কয়েক কদম সিঁড়ি নেমে শান্ত নির্ভেজাল বাতাস পেয়ে দম টানল। বুকে হাত রেখে বড় বড় শ্বাস টানতে লাগলো অনবরত। রৌদ্র উঠছিল উপরে। মেয়েটার অমন ছটফট অবস্থা দেখে বিচলিত হয়ে বলল, টুকটুকি, কি হয়েছে? উত্তর করার জন্য জবান ফুটল না মেয়ের। পানি প্রয়োজন। সে কোনো রকমে রৌদ্রকে পাশ কাটিয়ে ছুটে নিচে নামে। মনে মনে অভিশাপ দেয় ওই হৃদয়হীন পাষণ্ড লোকটাকে। বিয়ে হবে না তার। রৌদ্র ছাদে উঠল। ইয়াশ আছে, তা জেনে বুঝে উঠেছে। ছাদের দরজা আটকে দিল সে। ছোট ছোট কদম ফেলে দাঁড়ালো ইয়াশের পেছনে। ছেলেটা এখনো রৌদ্রের উপস্থিতির আভাস পায়নি। হাতের সিগারেট ফুরিয়ে এসেছে। এগুলো যেভাবে জ্বলছে সেভাবে জ্বালাচ্ছে ওর ভেতরটাকেও। পুড়ছে দুটোই। আগুনে আগুনে হচ্ছে অগ্নিক্ষয়। হাতেরটা ফেলে পকেটে হাত ঢোকালো। সিগারেটের প্যাকেটটা বের করে দেখল ফাঁকা সেটা। শেষ সব।
বিরক্তি কাজ করলো চরম। দুমড়ে মুচড়ে প্যাকেটটা ছুঁড়ে মারল নিচের দিকে। চসূচক শব্দ উচ্চারণ করলো জিভ নাড়িয়ে। মাথা চেপে ধরতেই পাশ থেকে একটা হাত বাড়িয়ে দেওয়া হলো। সিগারেট সেই হাতে, জবানে এক বাক্য, নে।